ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ ইজিশান। আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 শিফট 1-এর কিছু ম্যাথের কোয়েশ্চেন আলোচনা করা হলো তোমাদের সামনে, এবং ম্যাথের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে ভিডিওটিতে এবং তার সম্পূর্ণ সমাধানও দেখতে পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো স্ক্রিনে তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলা হয়েছে যে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। অপশান এ 9, অপশান বি 11 and 1/9, অপশান সি 10, অপশান ডি 11। তাহলে এখানে এটা একটা সিম্পল কোয়েশ্চেন। পরপর 9টি মৌলিক সংখ্যা, প্রথম 9টি মৌলিক সংখ্যা তোমাদেরকে খুঁজে বার করতে হবে এবং তাদের যোগফলকে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমরা গড় পেয়ে যাবে। আমরা কীভাবে করব? সবাই জানি আমরা প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 3। এইভাবে পরপর মৌলিক সংখ্যাগুলো যদি আমরা লিখতে থাকি 5, 7, 11, 13, কটা হলো 17, 19, 8টা হলো। আর একটা লিখে দিই, 19-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 23 ডিভাইডেড বাই 9। তাহলে এই পরপর 9টি মৌলিক সংখ্যা যোগ করলে তোমরা কত পাবে? 100 পাবে। 100 যোগ করে দেখো 100 পাবে। তাহলে 100/9 ভাগ করলে আমরা কত পাবো? ভাগ করলে পাবো 11 and 1/9। 11 and 1/9। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 11 and 1/9। ঠিক আছে, এটাই হলো প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। একটু দেখে নাও তোমরা। দেখো তোমাদের জন্য স্ক্রিনের সেকেন্ড কোয়েশ্চেন বলেছে যে 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় থাকবে। অপশান এ 9টা 45, অপশান বি 9টা 50, অপশান সি 9টা 49 পূর্ণ 1/11 মিনিট, অপশান ডি 9টা 48 পূর্ণ 1/12 মিনিট। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বার করতে হবে। দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। তোমাদের এখানে কি করতে হবে? তোমাদেরকে একটা বেসিক জিনিস বুঝতে হবে যে যখন 60 মিনিট হয় বা 60 মিনিট সময় হয় তখন ঘন্টার কাঁটা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাতে যায়। তাহলে 60 মিনিট সময়ে একটা বড় ঘর বা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা সে অতিক্রম করে। তাহলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যাওয়া মানে কি? একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যাওয়া মানে 5টা ছোট ছোট বিন্দু অতিক্রম করা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে 5টা বিন্দু অতিক্রম করা মানে 60 মিনিট সময় লাগা। ঠিক আছে, তাহলে একটা ছোট ছোট বিন্দু অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? 12 মিনিট। একটা ছোট ছোট বিন্দু অতিক্রম করতে সময় লাগবে 12 মিনিট সময়। ঠিক আছে, তাহলে একটা দুটো সংখ্যার মাঝখানে যে চারটে ছোটো ছোটো বিন্দু থাকে আর সংখ্যার মাথায় আর একটা বিন্দু থাকে, অর্থাৎ টোটাল যে 5টা ঘর থাকে ছোটো ছোটো, সেই ঘরগুলো অতিক্রম করতে 12 মিনিট করে সময় প্রয়োজন বা 12 মিনিট সময় লাগে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের একটা সমীকরণ তৈরি করা যেতে পারে যে ধরো এক্সতম মিনিটে গিয়ে ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটা একসঙ্গে মিট করছে বা একই সরলরেখায় থাকছে এক্সতম মিনিটে গিয়ে। তাহলে এক্সতম মিনিটে গিয়ে যদি একই সরলরেখায় থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ওই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 9টা 45 এবং 9টা 50-এর মধ্যেই একটা মিনিটে একই সরলরেখায় থাকবে, কারণ 9টা 45-এ তোমার মিনিটের কাঁটা 9 থাকছে আর ঘন্টার কাঁটা 10-এর একটু নিচে থাকছে, আর 9টা 50-এ মিনিটের কাঁটা 10-এ থাকছে আর ঘন্টার কাঁটা 10-এর একটু নিচে থাকছে। তাহলে ওই দুটো সময়ের মধ্যেই একটা সময়ে দুটো কাঁটা একই সরলরেখায় থাকবে। তাহলে ওই জন্য আমরা কী করব? এক্স ইজ ইকুয়াল টু 45 মিনিটের পরে মিট করছে, অর্থাৎ 45 প্লাস এইবার দেখো 45তম মিনিট থেকে কততম মিনিটে গিয়ে মিট করবে সেটা বার করার জন্য, মানে কত যোগ করব সেটা বার করার জন্য দেখো ধরো মিনিটটা মানে তোমার এক্সতম মিনিটে গিয়ে মিট করছে আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্সতম মিনিটে গেলে ঘন্টার কাঁটা কতটা পয়েন্ট সরবে বা কত বিন্দু বা কত ছোট ছোট ঘর সরবে সে। ঠিক আছে, সেটা আমরা কীভাবে বার করব? 12 দিয়ে ভাগ করে বার করব। ঠিক আছে, ধরো 48 মিনিট সময় অতিক্রান্ত হয়েছে, তাহলে 48 মিনিটে কত ঘর সে অতিক্রম করবে?
ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর কটা ঘর অতিক্রম করবে? 4টে ঘর অতিক্রম করবে, কারণ 12 মিনিট সময়ে সে একটা ঘর অতিক্রম করে। তাহলে এটা কী দিয়ে ভাগ করছি? 12 দিয়ে ভাগ করছি। 12 দিয়ে আমরা ভাগ করে আমরা পাচ্ছি যে কতটা ছোটো ছোটো ঘর সে অতিক্রম করছে। তাহলে এখানে 48 মিনিটের পর আমরা ধরে নিচ্ছি, 45 মিনিটের পর ধরে নিচ্ছি সে এক্সতম মিনিটে গিয়ে সে তোমার একটা ছোটো ছোটো ঘর সে অতিক্রম করছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বলছিলাম আমি, যে এক্সতম মিনিটে গিয়ে যদি একই সরলরেখায় থাকে তাহলে সমীকরণটা হবে এরকম, এক্স ইজ ইকুয়াল টু 45 প্লাস এক্স বাই 12। ঠিক আছে, 45টা কেন লিখলাম সেটা আমি বলে দিলাম, যেহেতু 45 মিনিটের পরে গিয়ে একই সরলরেখায় থাকবে এবং যত মিনিট হবে তাকে 12 দিয়ে ভাগ করা মানে সে ওই তত ছোটো ছোটো ঘর সে অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে এক্সের মানটা সহজে বার করতে পারবো। এক্স মাইনাস এক্স বাই 12 ইজ ইকুয়াল টু 45। তাহলে এখান থেকে এক্স থেকে এক্স মাইনাস 12 বাদ দিলে 11x/12 হবে। 11x/12 ইজ ইকুয়াল টু 45। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু 45 ইন্টু 12/11। 12/11 এটাকে তোমরা সিম্পলিফাই করো, সরলতম মানে প্রকাশ করো। এটা কি হবে? 45 ইন্টু 12/11কে আমরা ভাঙলে কী পাবো? 1/111। 1/111। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এক্স ইজ ইকুয়াল টু 1/111 মানে কি? 1/111টাকে আমরা ভেঙে নিতে পারি যে 1 প্লাস 1/11, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থাকলে তার মাঝখানে কিছু থাকে না মানে তার মাঝখানে যোগ থাকে। ঠিক আছে, এটা তোমরা জেনে রেখে দাও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তোমরা নিজেরাও করে নিতে পারবে সহজেই। আসল হলো সমীকরণটা, যে সমীকরণটা গঠন করে আমরা এক্সের মানটা বার করার চেষ্টা করছি, যেখানে এক্স কি? এক্স হলো সেই নির্দিষ্ট মিনিট, যে মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় থাকবে, 9টা ও 10টার মধ্যে যে মিনিটে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু এখানে কী হবে? 45 প্লাস 45-এর সঙ্গে 1 গুণ করলে 45, আর 45-এর সঙ্গে 1/11 গুণ করলে কত হবে? 45/11। তাহলে দেখো এরপর এক্স ইকুয়াল টু কী হবে? এক্স ইজ ইকুয়াল টু 45 প্লাস 45কে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 4/1/11, অর্থাৎ 4/1/11টাকে আমরা লিখতে পারি 4 প্লাস 1/11। 4 প্লাস 1/11। 45/11কে আমরা কত লিখতে পারি? 4/1/11। 4/1/11টাকে আমরা ভেঙে লিখতে পারি 4 প্লাস 1/11। 4 প্লাস 1/11। তাহলে এখান থেকে এটা সমান এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 45 প্লাস 4 প্লাস 1/11 মানে হচ্ছে 49 প্লাস 1/11। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 49 প্লাস 1/11। আর 49 প্লাস 1/11 মানে আমরা কত জানি? প্লাস থাকলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। 49 অ্যান্ড 1/11 মানে 49/1/11। তাহলে 9টা ও 10টার মধ্যে কোন সময়ে আমরা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় দেখতে পাবো 49/1/11তম মিনিটে, মানে 9টা ও 10টার মধ্যে। তাহলে সময়টা কত হবে? 9টা বেজে 49/1/11। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওই সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় থাকবে। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নাও অঙ্কটা। আর এইভাবে যদি তোমরা ক্যালকুলেশন করে না করতে চাও, জাস্ট অঙ্কটা যেহেতু কনসেপচুয়াল, তো কনসেপ্টের মাধ্যমে যদি তোমরা করতে চাও তাহলে জাস্ট তোমরা গেস করে বা অনুমান করে এবং তোমাদের বাস্তব চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে কীভাবে করতে পারবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। দেখো, তোমরা এখানে এইটা ভাবতে পারো এই অঙ্কের ক্ষেত্রে, যে 9:45 যখন বাজে, 9:45 যখন ঘড়িতে বাজে, তখন ঘড়ির
মিনিটের কাঁটা আছে 9-এ, আর ঘন্টার কাঁটা আছে 10-এর একটু নিচে, মানে 10টা বাজতে যাবে, ঠিক আছে। তাহলে 9:45 এই অপশানটা সঠিক হতে পারে না। ওই সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় নেই। এটুকু ক্লিয়ার, বেশ স্পষ্ট। এবার যখন 9:50 বাজে তখনও সেম, তখন ঘড়ির মিনিটের কাঁটা আছে 10-এর ঘরে, কিন্তু ঘড়ির ঘন্টার কাঁটাটা তখন কি আছে, 10-এর থেকে একটু নিচে আছে, কারণ তখন তো 10টা বাজেনি। তাহলে 10-এর থেকে একটু নিচে আছে। তাহলে 9:50 তোমার ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় নেই, ঠিক আছে। তাহলে দুটো অপশান আমরা এখানে এলিমিনেট করতে পারলাম। তাহলে বাকি দুটো অপশান পড়ে আছে, ঠিক আছে। এরপরে দেখো তোমরা 9টা যখন 48 আছে, 9:48 তোমার কীরকম সিচুয়েশানটা হবে দেখো। 9:48 ঘড়ির ঘন্টার কাঁটাটা তো তোমার 10-এর নিচে থাকবে, কারণ 10টা বাজেনি তখনও। আর মিনিটের কাঁটা কিসে থাকবে, মিনিটের কাঁটা তোমার 9 আর 10-এর মাঝখানে 3 নম্বর তোমার পয়েন্টে থাকবে, ঠিক আছে। যেহেতু 45-এর পরে 3 নম্বর পয়েন্টে গেলে 48 বাজে। এবারে যখন 48 আছে, তখন ঘড়ির ঘন্টার কাঁটার অবস্থান দেখতে হবে। ঘন্টার কাঁটাটা কী করবে তখন, 48কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 48কে 12 দিয়ে ভাগ করলে 4 হবে। 12 দিয়ে এই জন্যই ভাগ করছি কারণ 12 মিনিট হলে পরে একটা পয়েন্টে সে গিয়ে পৌঁছায়। তাহলে 48 মিনিটে সে 4 নম্বর পয়েন্টে গিয়ে পৌঁছে আছে, ঠিক আছে। তাহলে 4 নম্বর পয়েন্টে যদি 45-এর পরে যদি 4 নম্বর পয়েন্টে গিয়ে থাকে ঘন্টা কাঁটা, তাহলে ঘন্টা কাঁটা আছে 49 নম্বর মিনিটে। অর্থাৎ 9 ও 10-এর ঘরের মাঝে 4 নম্বর পয়েন্টে আছে ঘড়ির ঘন্টা কাঁটাটা। আর তোমার মিনিটের কাঁটা আছে 9 ও 10-এর মাঝে 3 নম্বর পয়েন্টে। তাহলে এই সময়ও ঘড়ির ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় নেই। তাহলে বাকি পড়ে থাকলো কোনটা, বাকি পড়ে থাকলো অপশান সি, 9:49 পূর্ণ 1/11 ওই সময় কি হচ্ছে, তুমি চোখ বন্ধ করে 3টে এলিমিনেট করতে পারলে তাহলে ওটাই রাইট অ্যান্সার হবে। আর তোমার 9:49 কী হবে, তখন কি হচ্ছে, 9:49 যখন বাজছে তখন বুঝতে পারছি যে 48 মিনিটে ঘন্টার কাঁটার যে পয়েন্টটা সেটা 4-এ ছিল, 4 নম্বর পয়েন্টে ছিল, ঠিক আছে। আর যখন 49 মিনিট হচ্ছে তখনও ঘন্টা কাঁটা পয়েন্টটা 4-এ আছে বলবো না, 4 থেকে হালকা একটু সরেছে, 4 নম্বর পয়েন্টের পরে হালকা একটু সরেছে। আর মিনিটের কাঁটা ততক্ষণে 4 নম্বর ঘরে চলে এসছে, 4 নম্বর পয়েন্টে চলে এসছে, কারণ 49 মিনিট হচ্ছে। তাহলে 45-এর পরে 4 নম্বর পয়েন্টে চলে আসছে। তাহলে 9:49 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা খুবই কাছাকাছি আছে। তাহলে তার হালকা একটু সামান্য সময় পরে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই সরলরেখায় তোমার চলে আসবে। তাহলে 9:49 একটু অল্প সময় পরেই একই সরলরেখায় থাকবে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 9:49 পূর্ণ 1/11, ঠিক আছে। এইভাবে তোমরা অপশান টেস্ট করে, অর্থাৎ তোমাদের বেসিক কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমরা অপশান এলিমিনেট করে সঠিক উত্তরটা বার করতে পারো, ঠিক আছে। চলো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিচের কোন সংখ্যার সাথে 1000 যোগ করলে যা হবে সেটি সংখ্যাটির সাথে 1000-এর গুণফলের থেকে বড় হবে। তাহলে এখানে অপশান দেওয়া আছে দেখো, অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। তাহলে এখানে তোমরা অপশান টেস্ট করে সহজেই বুঝে যাবে যে সঠিক উত্তর কোনটা হবে। এবং এটি খুব ইজি কোয়েশ্চেন ছিল, একদম বেসিক কনসেপ্ট থেকে করা একটি কোয়েশ্চেন। দেখো এখানে অপশান এ 1-এর ক্ষেত্রে যদি আমরা চুজ করি, 1টা যদি আমরা অপশান চুজ করি, তাহলে দেখো 1-এর সাথে 1000 যোগ করলে কত হচ্ছে, 1-এর সাথে 1000 যোগ করলে আমরা পাচ্ছি 1001। আর 1-এর সাথে 1000 গুণ করলে আমরা কত পাচ্ছি, 1-এর সাথে 1000 গুণ করলে আমরা পাচ্ছি 1000। তাহলে দেখো প্রথম অপশানের ক্ষেত্রেই এটা সত্য হয়ে গেল যে 1000 যোগ করে যেটি হচ্ছে সেটি কি হচ্ছে, 1000-এর গুণফলের থেকে বড় হচ্ছে। তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 1, ঠিক আছে। বাকি অপশানগুলি তোমরা দেখো 2, 3, 4 এদের ক্ষেত্রে যদি তোমরা টেস্ট করতে যাও, অপশান টেস্ট করতে যাও, তাহলে দেখো সেক্ষেত্রে যোগফলটা গুণফলের থেকে ছোট হবে, ঠিক আছে। দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদের জন্য সিম্পল একটা কোয়েশ্চেন, 1344, 1856 এবং 2752 এর গসাগু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে যেরকমভাবে তোমরা গসাগু নির্ণয় করো সেইভাবে তোমরা গসাগু নির্ণয় করবে।
তাহলে আমরা একটু দেখে নিই গসাগু কত হচ্ছে। 1344, 1856 এবং 2752। দেখো বুঝতেই পারছো সব কটা জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে কত হবে? 6 দিয়ে 12, 1 14, 1344, এখানে 3টে 4 পড়ে গেছে। তাহলে কত হলো? 672, 672, 928, আর এটা হয়ে যাবে 1376। আবার 2 দিয়ে যাবে 3টে জোড় সংখ্যা। তো এইভাবে তোমরা গসাগু তোমরা এইভাবে নিজেরাই করে নেবে, আমি এখানে করে তোমাদের জন্য সময় নষ্ট করছি না। তো দেখবে সবই এরকম জোড় সংখ্যা আসবে বারবার 2 দিয়ে যাওয়ার পর, এবং শেষে তোমাদের 3টে মৌলিক সংখ্যা চলে আসবে, পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তোমাদের এইভাবে 6 বার 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 6 বার 2 দিয়ে যাওয়ার পর তোমাদের 3টে মৌলিক সংখ্যা আসবে। তাহলে এখানে গসাগু কত হবে? গসাগু হবে 6টা 2 এর গুণফল, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 বা 2 ইন্টু 2 ইন্টু 2, এইভাবে 6 বার। তাহলে গসাগু হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, তাহলে 6টা 2 গুণ করলে কত হবে? 64। তাহলে এটাই হবে গসাগু এই 3টি সংখ্যার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 64। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো তোমাদের জন্য। দেখো স্ক্রিনে 5 নম্বর প্রশ্ন। এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় ছিল ক্লার্কশিপ 2024 শিফট 1-এ, যে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যে সময় যায়, ওই একই সময়ে স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। তাহলে স্রোতের গতিবেগ কত? অপশান এ 8, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 6। তাহলে এখানে তোমরা অঙ্কটি কীভাবে করতে পারবে? এখানে অঙ্কটি করার জন্য তোমাদের একটা ফর্মুলা, যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, অর্থাৎ টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, এই সূত্রের সাহায্য নিতে হবে। কীভাবে আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো? দেখো, তোমার স্রোতের অনুকূলে যখন নৌকাটি যাচ্ছে তখন সে 26 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে তখন সে 14 কিলোমিটার যাচ্ছে, এবং একই সময়। তাহলে দুটো ক্ষেত্রে আমরা সময়টা বার করব এবং তাদেরকে ইকুয়াল করে দেব, তাহলেই আমরা স্রোতের গতিবেগটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে স্রোতের গতিবেগ ধরব এক্স কিলোমিটার পার ঘন্টা। এক্স কিলোমিটার পার ঘন্টা যদি স্রোতের গতিবেগ হয়, তাহলে যখন নৌকাটি 26 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে স্রোতের অনুকূলে, তখন কত সময় লাগবে? 26/10 + x, কারণ স্রোতের অনুকূলে নৌকাটি যখন যাচ্ছে তখন গতিবেগ হয়ে যাবে 10 + x। তাহলে দূরত্ব বাই গতিবেগ, এটা একটা সময় পেলাম। আর একটা সময় পেলাম 14 প্রতিকূলে যখন 14 কিলোমিটার যাচ্ছে তখন গতিবেগ কত হয়ে যাবে? নৌকার অরিজিনাল স্পিড হচ্ছে 10, আর প্রতিকূলে যেহেতু যাচ্ছে তাহলে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 10 - x তখন গতিবেগ থাকবে নৌকার, যখন প্রতিকূলে 14 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা তোমার সময় পেয়ে যাব, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এই দুটো সময় সমান হবে, অর্থাৎ আমরা ইজ ইকুয়াল টু করে দিতে পারি। তাহলে এখান থেকে ইকুয়াল করলে আমরা স্রোতের গতিবেগটা অর্থাৎ এক্সের মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে তোমরা ইকুয়েশনটা সলভ করো। ইকুয়েশনটা সলভ করলে কত হবে? 140 + 14x ইজ ইকুয়াল টু 260 - 26x। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারবো? 14x - 26x ওদিক থেকে এদিকে চলে আসলে কত হয়ে যাবে? 40x ইজ ইকুয়াল টু 260 ওদিকে আছে আর এদিকে 140 আছে, 260 থেকে 140 বিয়োগ করলে কত হয়ে যাবে? 120, অর্থাৎ 40x ইজ ইকুয়াল টু 120। সেখান থেকে আমরা কী বলতে পারবো? x ইজ ইকুয়াল টু 30, সরি x ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এখানে আমরা x এর মান কত পেয়ে গেলাম? 3।
তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে যাবে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 6 তোমাদের জন্য বলা হয়েছে যে কোনো টাকা 12% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। অপশান এ 8, অপশান বি 8 and 1/3, অপশান সি 8 and 1/2, অপশান ডি 12। তাহলে এই অঙ্কটা তোমরা কীভাবে করবে দেখো, তোমরা ধরে নেবে যে আসল টাকা হচ্ছে এক্স, আসল টাকা হচ্ছে এক্স, তাহলে এক্স টাকা যদি দ্বিগুণ হয় তাহলে সেটা হয়ে যাবে 2x। তাহলে সেই ক্ষেত্রে সুদ কত হয়ে যাবে, সুদ হয়ে যাবে 2x মাইনাস এক্স, 2x থেকে এক্স বাদ দিলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে সুদটা কত হয়ে যাবে এক্স টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসল যদি এক্স টাকা হয় তাহলে সুদ হচ্ছে এক্স টাকা। কোন ক্ষেত্রে না, যখন কোনো একটা টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আসলে এক্স এবং সুদও এক্স। তাহলে আমরা সবাই জানি যে সরল সুদের একটা ফর্মুলা আছে, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, যেখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়, আর বাই 100। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফর্মুলাতে যার জায়গায় তার মান যদি বসিয়ে দিই, কোনো টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসল এক্স টাকা হলে সুদ হচ্ছে এক্স টাকা। তাহলে আয়ের জায়গায় এক্স বসাবো, এক্স ইজ ইকুয়াল টু আসল কত, আসলে এক্স থাকবে, ইন্টু আর কত বলে দিয়েছে 12%, আর 12 ইন্টু টি, টি এর মানটা আমরা বার করব, বাই 100। তাহলে এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে পড়ে রইল কি, ওইদিকে টি আছে, টিটা আমরা এদিকে লিখব, টি ইজ ইকুয়াল টু 12/100টা উল্টে গেলে হয়ে যাবে 100/12। কাটাকুটি করে দাও 4 দিয়ে, 4 আর 25 100, 4 3 12, তাহলে 25/3। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে 8 and 1/3, 8 পূর্ণ 1/3। তাহলে নির্ণয় সময় হচ্ছে 8 পূর্ণ 1/3 বছর। তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 8 পূর্ণ 1/3। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো তোমাদের জন্য, এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রকে ভাগ করে দিয়েছেন। কন্যার অর্ধেক অংশ, স্ত্রীর 1/4 অংশ ও পুত্রের 1/5 অংশ সমান। তাহলে কন্যার প্রাপ্য টাকার অর্ধেক অংশ, স্ত্রীর প্রাপ্য টাকার 1/4 অংশ, আর পুত্রের প্রাপ্য টাকার 1/5 অংশ সমান। তাহলে কন্যার প্রাপ্য টাকার পরিমাণ কত? অপশান এ 30,000, অপশান বি 40,000, অপশান সি 45,000, অপশান ডি 60,000। তাহলে এখানে আমরা যে লাইনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কন্যার প্রাপ্য টাকার অর্ধেক অংশ, স্ত্রীর প্রাপ্য টাকার 1/4 অংশ ও পুত্রের প্রাপ্য টাকার 1/5 অংশ সমান। তাহলে আমরা কন্যার প্রাপ্য টাকাটা 2x ধরে নেব, স্ত্রী প্রাপ্য টাকাটা 4x ধরে নেব, আর পুত্রের প্রাপ্য টাকাটা 5x ধরে নেব। কেন ধরবো এটা? কারণ দেখো 2x টাকার অর্ধেক টাকা হচ্ছে x, ঠিক আছে, কন্যার প্রাপ্য টাকা এটা, আর স্ত্রীর প্রাপ্য টাকা 4x, এর 1/4 অংশ হচ্ছে x, আবার পুত্রের প্রাপ্য টাকা 5x, এর 1/5 অংশ হচ্ছে x। ঠিক আছে, তাহলে তিনটে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি ধরতে পারি? কন্যার প্রাপ্য টাকা 2x, স্ত্রীর প্রাপ্য টাকা 4x, আর পুত্রের প্রাপ্য টাকা 5x। ঠিক আছে, তাহলে এদের যোগফল কত হবে? এর যোগফল হবে টোটাল টাকাটা 2x প্লাস 4x প্লাস 5x ইজ ইকুয়াল টু 1,65,000। এখান থেকে এক্সের মানটা বার করে নিতে হবে। তাহলে এক্সের মান বার করতে গেলে নেক্সট লাইন আমরা কি করব? 11x ইজ ইকুয়াল টু 1,65,000। ঠিক আছে, সেখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 15,000, 15,000। তাহলে কন্যার প্রাপ্য টাকা হচ্ছে 2x, তাহলে কন্যার প্রাপ্য টাকা কত? 2 × 15,000, 2 × 15,000, তাহলে এটা কত হবে? 30,000। তাহলে কন্যার প্রাপ্য টাকা হলো 30,000 টাকা।
ঠিক আছে, তাহলে এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 30,000। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো তোমাদের জন্য। দেখো নেক্সট অঙ্ক তোমাদের জন্য বলা হয়েছে যে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে, এটা অনুকূলে হবে, ঠিক আছে, স্রোতের অনুকূলে নৌকাটির 26 কিলোমিটার যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যেতে সেই একই সময় লাগে। স্রোতের গতিবেগ কত? অপশান এ 6, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 8। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? দেখো এখানে আমরা একটা জিনিস আমরা বুঝতে পারছি যে স্রোতের অনুকূলে মানে সেখানে গতিবেগটা, স্রোতের অনুকূলে গতিবেগটা কী হচ্ছে, নৌকার গতিবেগের সঙ্গে অ্যাড হচ্ছে, আর স্রোতের প্রতিকূলে গতিবেগ মানে নৌকার গতিবেগ থেকে সেটা বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা স্রোতের অনুকূলে নৌকাটির 26 কিলোমিটার যেতে যে সময় লাগবে আর স্রোতের প্রতিকূলে নৌকাটির 14 কিলোমিটার যেতে যে সময় লাগবে, সেই দুটো সময় আমরা ইকুয়াল করে দিয়ে আমরা স্রোতের গতিবেগটা বার করতে পারি। তার জন্য আমাদের স্রোতের গতিবেগটা এক্স ধরতে হবে। ঠিক আছে, তাহলে এক্স ধরলে আমরা এখানে স্রোতের অনুকূলে নৌকাটি কত কিলোমিটার যাচ্ছে, 26 কিলোমিটার, তাহলে 26 বাই স্রোতের অনুকূলে গতিবেগ কত, 10 প্লাস এক্স হয়ে যাবে, নৌকার গতিবেগ 10 আর স্রোতের গতিবেগ এক্স, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ হয়ে যাবে 10 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা কি পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে রিকোয়ার্ড টাইম, অর্থাৎ স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যেতে নৌকাটির প্রয়োজনীয় সময়। আমরা জানি সবাই যে একটা ফর্মুলা যে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, অর্থাৎ টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। সেই সূত্রের সাহায্যে আমরা এখানে নৌকাটির স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যেতে যে সময় লাগবে সেটা বার করে ফেললাম, দূরত্ব বাই গতিবেগ স্রোতের অনুকূলে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যেতে আমরা কত সময় নৌকাটির লাগবে সেটা কীভাবে পাবো, 14 বাই 10 মাইনাস এক্স, স্রোতের প্রতিকূলে গতিবেগ কত, 10 মাইনাস এক্স, তাহলে দূরত্ব কত যেতে হচ্ছে স্রোতের প্রতিকূলে, 14 কিলোমিটার, আর গতিবেগ কত থাকছে স্রোতের প্রতিকূলে, 10 মাইনাস এক্স, তাহলে দূরত্ব বাই গতিবেগ, তাহলে এটাও সময়। তাহলে এই দুটো সময় আমরা কী পাচ্ছি, এই দুটো সময় সেম বলে দেওয়া আছে প্রশ্নে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করতে পারবো, আর এক্সই হচ্ছে স্রোতের গতিবেগ, তাহলে এই ইকুয়েশনটা সলভ করে আমরা এক্সের মানটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে কী হবে, কোণে গুণ করবো আমরা, 14-এর সঙ্গে 10 প্লাস এক্স গুণ করলে কী হবে, 140 প্লাস 10x, আর ওদিকে 26-এর সঙ্গে 10 মাইনাস এক্স গুণ করলে কী হবে, 260 মাইনাস 26x। ঠিক আছে, এক্সগুলোকে এক সাইডে আনবো, এক্সগুলোকে এক সাইডে আনলে 10x আর 26x যোগ করলে কত হয়ে যাবে, সরি 14x, এটা 14x হবে, 14-এর সঙ্গে x প্লাস 14-এর সঙ্গে 10 প্লাস এক্স গুণ করলে 140 প্লাস 14x, এটা আমরা 10x করে ফেলেছিলাম ভুল করে। তাহলে 14x-এর সঙ্গে 26x যোগ করলে কী হবে, যেহেতু মাইনাস 26 ওদিকে আছে, তাহলে এদিকে আসলে প্লাস হয়ে যাবে, যোগ করলে হবে 40x ইজ ইকুয়াল টু ওইদিকে 260 আর এদিকে 140, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 260 থেকে 140 বিয়োগ করলে কত হবে, 120। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো কত, এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা পেলাম স্রোতের গতিবেগ কত, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 3 কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো তোমাদের জন্য, এই অঙ্কটা একটু দেখে নাও। দেখো নেক্সট অঙ্ক তোমাদের জন্য বলা হয়েছে যে একটি ট্রেনের গতিবেগ 70 কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটির গতিবেগ প্রতি 2 ঘন্টা অন্তর 10 কিলোমিটার করে বৃদ্ধি পায়, তাহলে 245 কিলোমিটার যেতে ট্রেনটির কত ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে অপশান এ আছে 4, অপশান বি 4.5, অপশান সি 5, অপশান ডি 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে বলেছে ট্রেনটির প্রাথমিক গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার পার ঘন্টা, তাহলে প্রথম 2 ঘন্টায় ট্রেনটি কত যাবে,
প্রথম 2 ঘন্টায় ট্রেনটি যাবে 140 কিলোমিটার। 2 ঘন্টা পরে ট্রেনটির গতিবেগ কত হবে? 2 ঘন্টা পরে ট্রেনটির গতিবেগ হবে 80 কিলোমিটার। তাহলে তার পরের 2 ঘন্টায় কত যাবে? 80 × 2 = 160 কিলোমিটার। ঠিক আছে, তাহলে প্রথম 4 ঘন্টায় ট্রেনটি গেল 300 কিলোমিটার। 140 আর 160 যোগ করলে কত হবে? 300 কিলোমিটার। তাহলে 4 ঘন্টায় ট্রেনটি 300 কিলোমিটার গেল। ঠিক আছে, এরপরে এখন ট্রেনটির বাকি আছে কত কিলোমিটার যাওয়া? 345 কিলোমিটার তাকে যেতে হবে। তাহলে 345 থেকে 300 বিয়োগ করলে কত হবে? 45 কিলোমিটার। তাহলে তার এখনও 45 কিলোমিটার যাওয়া বাকি আছে। ঠিক আছে, তার এখনও 45 কিলোমিটার যাওয়া বাকি আছে। তাহলে এই 45 কিলোমিটার যেতে গেলে তার কত সময় লাগবে? 45 কিলোমিটার যেতে তার সময় লাগবে, যেহেতু 4 ঘন্টা অতিক্রম করা হয়ে গেছে, তাহলে 4 ঘন্টা পরে তার গতিবেগ হয়ে যাবে 90 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে 45 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 45/90, কাটাকুটি করলে কত হবে? 1/2। তাহলে তার এখনও 1/2 আওয়ার তাকে যেতে লাগবে। তাহলে টোটাল তাকে কতক্ষণ জার্নি করতে হচ্ছে? টোটাল তার সময় লাগছে, প্রথমে 4 ঘন্টা লেগেছিল, আর শেষের 45 কিলোমিটার যেতে সময় লাগলো অর্ধেক ঘন্টা। তাহলে টোটাল তাকে 245 কিলোমিটার যাত্রা করতে সময় লাগছে 4.5 ঘন্টা। ঠিক আছে, 4.5 আওয়ার। তাহলে 4.5 আওয়ার, 4.5, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখুন একবার 10 নম্বর অঙ্ক দেখো। এটা অনেকটা টাফ অঙ্ক ছিল তোমাদের জন্য, অনেকে অ্যাটেম্প্ট করেছো, আবার অনেকে অ্যাটেম্প্ট করতে পারোনি। যে বলা হয়েছে এরকম একটা প্রশ্ন ছিল যে 2 জন বালক ও 7 জন পুরুষ একটি কাজ 14 দিনে করতে পারে, আবার 3 জন বালক ও 8 জন পুরুষ ওই একই কাজ 11 দিনে করতে পারে। তাহলে 2 জন বালক ও 10 জন পুরুষ ওই কাজের 3 গুণ কাজ কত দিনে করতে পারবে? অপশান এ 30, অপশান বি 24, অপশান সি 21, অপশান ডি 18। ঠিক আছে, এটা একটা কঠিন অঙ্ক ছিল তোমাদের জন্য। দেখো, এখানে আমরা ধরে নেব যে এক একজন বালক একদিনে এক্স অংশ কাজ করতে পারবে। এক একজন বালক একদিনে এক্স অংশ কাজ করতে পারবে, আর এক একজন পুরুষ একদিনে ওয়াই অংশ কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে 2 জন বালক ও 7 জন পুরুষ একদিনে কত কাজ করতে পারবে? একদিনে করতে পারবে 2x + 7y। ঠিক আছে, তাহলে একদিনে করতে পারবে 2x + 7y অংশ কাজ। সেই কাজটা কত হবে? দেখো, 14 দিনে কাজ শেষ করতে পারে বলেছে, তাহলে একদিনে করবে কত? 1/14 অংশ। তাহলে 2x + 7y = 1/14। ঠিক আছে, একই রকমভাবে 3 জন বালক ও 8 জন পুরুষ ওই একই কাজ 11 দিনে করতে পারে। তাহলে সমীকরণটা কী হবে? সমীকরণটা হবে 3x + 8y = এটা একদিনে করতে পারে, আর একদিনে কত করতে পারবে? যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে 11 দিনের কাজটি করতে পারে, তাহলে একদিনে করতে পারবে 1/11 অংশ। ঠিক আছে, এই দুটো সমীকরণ তোমাদেরকে সলভ করতে হবে। দুটো সমীকরণ সলভ করলে কী পাবে তোমরা? দেখো, প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আমার এখানে লেখার জায়গা নেই, তো তোমরা এটাকে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, সলভ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে এখানে তোমার বার হবে 5y, এক্সগুলো কেটে যাবে। ঠিক আছে, প্রথম সমীকরণকে যদি তোমরা 3 দিয়ে গুণ করো, আর দ্বিতীয় সমীকরণকে যদি তোমরা 2 দিয়ে গুণ করো, তাহলে সেক্ষেত্রে 6x - 6x। ঠিক আছে, এক্স যুক্ত রাশিটা কী হবে? 6x হবে। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণে এক্স যুক্ত রাশি 6x হবে। 6x কেটে যাবে। আর ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে? 21y - 16y, তাহলে সেটা হয়ে যাবে 5y। ঠিক আছে, তাহলে 5y = এখানে তোমার 3/14 - 2/11 ঠিক আছে, 5y = 3/14 - 2/11। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো? 5y = 3/14 থেকে 2/11 বিয়োগ করলে কত হবে? লসাগু হবে 154, 14 আর 11 গুণ করলে 154 হবে, আর ওপরে হবে
তোমার 5, ওপর হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে আমরা y = কত পাবো? y = 1/154 পাবো। y = 1/154। তাহলে আমরা কি পেলাম? যে প্রতিটি পুরুষ একদিনে 1/154 অংশ কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এক্সের মানটা এইভাবে বার করবো আমরা। এক্সের মানটা তোমরা এইভাবে বার করে দেখবে এই সমীকরণ থেকে। এক্সের মানটা এইভাবে বার করলে তোমরা পাবে, এই দুটো সমীকরণ সলভ করে তোমাদের এক্স ও ওয়াইয়ের মানটা বার করতে হবে। ঠিক আছে, তোমরা একটু নিজেরা করে নিও। আমি এখানে শুধু সমাধানটা আমরা বসিয়ে নিচ্ছি। এক্স = আমরা পাবো 2/154। কত পাবো? 2/154। তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এক্সের মান ওয়াইয়ের মান পেয়ে গেলে আমরা এবারে সহজেই 2 জন বালক ও 10 জন পুরুষ একদিনে কত কাজ করতে পারবে সেটা আমরা বার করতে পারবো। তাহলে 2 জন বালক মানে 2/154 অংশ কাজ করতে পারবে। 2 × 1/154 মানে 2/154। আর 10 জন বালক মানে 20/154, 20/154 অংশ কাজ করতে পারবে। ঠিক আছে, 10 × 2/154 গুণ করলে 20/154। তাহলে তারা একদিনে কাজ করতে পারবে 22/154। 154 লসগু হবে, ওপরে 2 + 20 যোগ করলে 22 হবে। তাহলে 22/154 অংশ কাটাকুটি করলে 1/7 অংশ। তাহলে 1/7 অংশ কাজ কারা করতে পারবে? 2 জন বালক ও 10 জন পুরুষ। কতদিনে? একদিনে করতে পারবে। ঠিক আছে, তাহলে একদিনে যদি 1/7 কাজ করতে পারে, তাহলে 1 কাজ পুরো কাজটা তারা কদিনে করতে পারবে? পুরো কাজটা তারা করতে পারবে কতদিনে? 7 দিনে। ঠিক আছে, খুব ইজি। তাহলে 7 দিনে তারা পুরো কাজটি করতে পারবে, যেহেতু তারা একদিনে 1/7 কাজ করছে। ঠিক আছে, তাহলে 7 দিনে পুরো কাজটি করতে পারবে। তাহলে ওই কাজের 3 গুণ কাজ কদিনে করতে পারবে? 7 × 3 কতদিনে হবে? তাহলে 21 দিন। তাহলে 21 ইজ দ্য রাইট অ্যান্সার। ওই কাজের 3 গুণ কাজ করতে সময় লাগবে কতদিন? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 21 দিনে। ঠিক আছে, দেখো না একবার। এটা একটু কঠিন অঙ্ক ছিল তোমাদের জন্য, তো আশা করি করতে পেরেছো অনেকে, আবার অনেকে হয়তো ছেড়ে দিয়েছো। তো অঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো তোমাদের জন্য। দেখো 11 নম্বর প্রশ্ন। তোমাদের 2024 ক্লার্কশিপ এক্সামে ফার্স্ট শিফটে এরকম একটা প্রশ্ন ছিল যে 60 লিটারের একটি মিশ্রণে 30:1 অনুপাতে জল ও দুধ আছে। তারপর বলেছে ওই মিশ্রণে আর 15 লিটার জল মেশালে জলের শতকরা পরিমাণ কত হবে। ঠিক আছে, জলের শতকরা পরিমাণ হয়ে গেছে এখানে, এটা জলের করে নেবে। জলের শতকরা পরিমাণ কত হবে? অপশান এ 60%, অপশান বি 80%, অপশান সি 75%, অপশান ডি 85%। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করব? সহজ অঙ্ক একদম। দেখো 3:1 অনুপাতে জল ও দুধ আছে। তাহলে এখানে জল আছে কতটা? জল আছে, মোট মিশ্রণ হচ্ছে 60 লিটার। তাহলে 60 × 3/4 এত পরিমাণ জল আছে, সমান কাটাকুটি করলে কত হবে? 4 × 15 60। তাহলে 45 লিটার জল আছে। ঠিক আছে, তাহলে বাকি 15 লিটার দুধ আছে, সেটা কীভাবে বার করবো? 60 থেকে 45 বিয়োগ করে তোমরা বার করতে পারো, অথবা 60 × 1/4 করেও বার করতে পারো। ঠিক আছে, কাটাকুটি করলে হবে 15, 4 দিয়ে 60কে, তাহলে 15 লিটার হচ্ছে দুধ আছে। ঠিক আছে, তাহলে এখন ওই মিশ্রণের সঙ্গে আরও 15 লিটার জল মেশানো হচ্ছে। তাহলে জলের পরিমাণ কত হয়ে যাবে? জলের পরিমাণ হবে 45 লিটার আগে ছিল, আরও 15 লিটার জল মেশালে জলের পরিমাণ হয়ে যাবে 60 লিটার। আর দুধ তো 15 লিটার আছে, দুধ 15 লিটার মিশ্রণে থাকবে। তাহলে এখানে জলের পরিমাণ হয়ে গেল 60 লিটার। তাহলে এখন বর্তমানে মিশ্রণে কত লিটার তোমার তরল আছে? মিশ্রণে মোট তরল আছে, জল আছে 60 লিটার আর দুধ আছে 15 লিটার। তাহলে মিশ্রণটি হয়ে যাবে 75 লিটারের। ঠিক আছে, তাহলে এখানে 75 লিটারের মিশ্রণে 60 লিটার জল আছে। তাহলে জলের শতকরা পরিমাণ কত? জলের শতকরা পরিমাণ হবে 60/75 × 100। ঠিক আছে, কাটাকুটি করো, 60কে কেটে দাও, 15 দিয়ে কাটো, 4 × 15 60, 5 × 15 75, 5 দিয়ে 100 কাটো, 5 × 20 100। তাহলে 4 × 20 মানে হচ্ছে 80%। তাহলে মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত? 80%। তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে,
তাহলে এই ছিল আজকে তোমাদের 11টি প্রশ্ন 2024 ক্লার্কশিপ এক্সামের ফার্স্ট শিফটের তোমাদের কিছু প্রশ্ন এখানে আমরা সলভ করলাম। তোমরা দেখলে কোশ্চেন মোটামুটি মডারেট টু হার্ড লেভেলের ছিল, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। তোমরা কে কতগুলো অ্যাটেম্প্ট করেছো সেটা কমেন্টের মাধ্যমে জানাও, আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমরা জানিও, আর কাট অফ কেমন যেতে পারে সেটা তোমরা একটা আইডিয়া দিও কমেন্টে। তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কাট অফ কত যেতে পারে। আমার মনে হচ্ছে এবারে অনেকটা লো কাট অফ যাবে, অনেকটা না হলেও কিছুটা হলেও আগের বছরের তুলনায় লো কাট অফ যাবে। ঠিক আছে, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।